রবিবাসরীয় সকালেই যেন সন্ধে নামলো শহরে, সন্ধে নামলো জেলার বিভিন্ন প্রান্তে। আর এখন যে ছবি আপনারা দেখছেন, ঝেঁপে বৃষ্টি। সেক্টর 5-এর যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আজ ছুটির দিন, কিন্তু তাতেও সেক্টর 5-এর যে অবস্থা, যারা এখানে নিত্যযাত্রীরা রয়েছেন ছাতা মাথায় দিয়ে তারা চলেছেন একে একে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের দেখাবো। রবিবার সকালেই কার্যত সন্ধে, কলকাতায় ব্যাপক বৃষ্টি, আকাশ কালো, ঝেঁপে বৃষ্টি। এবং বৃষ্টি হলেই শহর কলকাতায় গত দুদিন আগেও আমরা যে ছবি দেখেছিলাম, জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল। আধ ঘন্টা আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঝেঁপে বৃষ্টি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের বেলা 12টা ঘড়িতে সময়। আরে রবিবারের সকাল, ছুটির সকাল, তাতে যখন বৃষ্টি, তীব্র গরম থেকে মুক্তি। আর তারপর যে ছবি আপনারা দেখছেন স্ক্রিনে যে ছবি আপনারা দেখছেন, এই ছবি বড্ড নস্টালজিয়া এনে দেয় মনে। তার কারণ এই বৃষ্টি ভিজে খেলার ছবি, বাচ্চাদের খেলার ছবি। তবে হ্যাঁ, বড়দের কড়া শাসনও কিন্তু এর মধ্যে থাকে। আমার আপনার চেনা ছোটবেলার এই ছবি আমরা দেখতে পাচ্ছি রবিবাসরীয় এই বৃষ্টিতে। যে ছবি আপনারা দেখছেন, বাচ্চারা এই বৃষ্টিতে খেলায় মগ্ন ছিল, কিন্তু ওই বড়দের কড়া শাসন তড়িঘড়ি বাড়িতে নিয়ে যাওয়া হলো তাদের। মায়ের হাতে কখনো লাঠি, কখনো খুন্তি, এই ছবি আমার আপনার চেনা ছোটবেলার ছবি। যে না, বাইরে বৃষ্টি ভিজলে ঠান্ডা লেগে যাবে, সেই ছবি আপনাদেরকে দেখালাম। এই বৃষ্টি আসলে মনোরম এখন এই কারণে, তীব্র গরম, তা থেকে খানিকটা মুক্তি। এবং এই বৃষ্টির পায়ে পায়ে কি রাজ্যে বর্ষা ঢুকছে? জেলায় কি বর্ষার মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে? আসুন কথা বলবো, সহকর্মীরা থাকবেন একে একে। আমার সঙ্গে এই মুহূর্তে অনুপ রয়েছেন পার্ক স্ট্রিট থেকে, এবং আমার সঙ্গে প্রীতি রয়েছেন সঙ্গে। আমি শুরুতেই একবার অনুপের কাছে যাই। অনুপ রয়েছেন পার্ক স্ট্রিট থেকে। অনুপ, মাফ করবেন, অনুপ রয়েছেন আমাদের সঙ্গে এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টের ছবিটা দেখবো অনুপের থেকে। অনুপ, তবে এই মুহূর্তে কলকাতা এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের ছবি আমরা দেখাবো। যে টার্মিনাল যে এক নাম্বার দাঁড়িয়ে আছি আমরা, সেখানে কিন্তু একেবারে তুমি লক্ষ্য করতে হচ্ছে এটিসি বিল্ডিং। সেই এটিসি বিল্ডিংয়ের সামনে এই মুহূর্তে যেভাবে প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে, বৃষ্টি হচ্ছে এবং কালো মেঘে যেমন আকাশ ঢেকেছে। এবং রবিবারের ঠিক সকালে একেবারে সন্ধ্যা নামলো, অর্থাৎ দুপুর 12টা বাজে ঘড়ির কাঁটায়, কিন্তু মনে হচ্ছে যেন একেবারে সন্ধ্যা নামলো। আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস ছিল এবং সে অনুযায়ী দেখা যায় যে আচমকা কিন্তু যখন এই ঝড় বৃষ্টি শুরু হয়, প্রায় 30 কিলোমিটার বেগে যে হাওয়া বয়েছে, তার ছবি একবার দেখানোর চেষ্টা করব। ছবি থেকে স্পষ্ট হবে এয়ারপোর্ট চত্বরে যে পার্কিং গ্রাউন্ড, সেখানে কিন্তু এইভাবেই পুলিশের যে সমস্ত গার্ডওয়াল দেওয়া থাকে, সেগুলো এভাবে হাওয়ায় পড়ে গিয়েছে, কারণ 30 কিলোমিটার বেগে দমকা হাওয়া কিন্তু বয়েছে। এবং এয়ারপোর্ট চত্বর, গোটা টার্মিনাল বিল্ডিংয়ের বাইরে যদি আমি দেখানোর চেষ্টা করব, এইভাবে জল জমতে শুরু করেছে। তার কারণ যেভাবে 1 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে, বৃষ্টি হচ্ছে, আরও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু জল যে জমবে এমনটা বলা চলে। এবং এয়ারপোর্ট চত্বরে গোটা রাস্তা যদি আমি দেখাই, ঠিক ভিতরের জায়গাটা এটা কলকাতা এয়ারপোর্টের মূলত যে নতুন টার্মিনালের আছে যে ভিআইপি জোন, সেখানেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই এটিসি বিল্ডিং, সেখানে এইভাবে বৃষ্টি হচ্ছে এবং 1 ঘন্টার কাছাকাছি অতিক্রান্ত। এইভাবে এখনও পর্যন্ত কলকাতা এয়ারপোর্ট চত্বর বৃষ্টি হচ্ছে। এইভাবে বৃষ্টি হলে কিন্তু মনে হচ্ছে জল জমার আশঙ্কাটা, যদিও এই মুহূর্তে জল জমতেও কোথাও শুরু করেছে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে। বেশ, এয়ারপোর্টের ছবি আপনাদেরকে দেখালাম। এবার এয়ারপোর্ট থেকে সরাসরি চলে যাই পার্ক স্ট্রিটে। সহকর্মী প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, রুবেলা, চন্দ্রবিন্দুর একটা গান আমরা সকলে হয়তো শুনেছি, সেটা হচ্ছে ঠিক সন্ধে নামার মুখে। এখনো ঘড়ির কাঁটা সন্ধ্যের কথা না বললেও আকাশের মুখ ভার এবং চারিদিকে একেবারে এই যে সন্ধ্যের পরিস্থিতি, তা কিন্তু তৈরি হয়ে গেছে। এবং পার্ক স্ট্রিটেও আমরা একই ছবি দেখতে পাচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই বলেছিল যে রবিবার সকাল থেকে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকবে এবং বৃষ্টি হবে শহর কলকাতা সহ হাওড়া, হুগলি, এরকম দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুধুমাত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নয়, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে যে উত্তরবঙ্গের 5 জেলাতেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। একটি মৌসুমি বায়ু আমাদের আশেপাশে ঘুরছে এবং সেখান থেকে নিম্নচাপ, এবং সেই নিম্নচাপ কার্যত উত্তরবঙ্গমুখী, এবং তার জেরেই উত্তরবঙ্গে 5 জেলাতে সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং সেখানে আমরা দেখেছি কোথাও দুর্যোগের পরিস্থিতি বা দুর্যোগের ছবি উঠে আসছে। সেই উত্তরবঙ্গের প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে পড়ছে এবং তার জেরেই কলকাতার সহ 6 জেলাতে দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস থাকছে আজকে। এবং 23 তারিখ থেকে বা 24-25 তারিখে মূলত যে বৃষ্টির ঝাঁজ বা বৃষ্টির তেজ তা বাড়তে পারে, এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে।
আলিপুর আবহাওয়া দপ্তর বলেই ছিল আগে যে রবিবার দিন সকালবেলা বৃষ্টি না হলেও রবিবার দিন দুপুরবেলা কিন্তু বৃষ্টি হবে, এবং বাঙালি আসলে যখন মাছে ভাতে বাঙালি এবং ঘুমপ্রিয় বাঙালি তার কাছে এই বৃষ্টির কিন্তু স্বস্তির বৃষ্টি তা বলাই চলে রুমেলা। একেবারে, এবং এই বৃষ্টির হাত ধরে কি বর্ষাপ্রিয় বাঙালি মনে মনে ভাবছে যে হ্যাঁ এই বৃষ্টি দিয়েই বর্ষা ক্রমশ প্রবেশ করবে। দেখুন সেটা তো সময় বলবে। তবে আলিপুর থেকে সহকর্মী সুদীপ্ত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে, ইএম বাইপাস থেকে অমিত রয়েছেন। আমি সুদীপ্তর কাছে যাই। যে প্রশ্ন আমবাঙালির মনে ঘুরছে, বর্ষা কি তাহলে ঢুকে পড়লো এবার? দেরিতে হলেও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কি সক্রিয়? সুদীপ্ত, দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর ছিল, যে যেমনটা সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে সমস্ত জেলাগুলিতে, যেমন হচ্ছে হুগলি, একদিকে কলকাতা, হাওড়া এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার আলিপুরে রয়েছে, যেখানে বৃষ্টি শুরু হয়েছে। একদিকে দমকা হাওয়াও কিন্তু বইছে এবং পাশাপাশি দেখা গেল যে মাঝারি বজ্রবিদ্যুৎ সেও কিন্তু দেখা যাচ্ছে। এবং তার চেয়েও যেটা বিষয়, যে এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের জেরে দেখা গেল কিছুক্ষণ আগেই শিশু মন তার বৃষ্টিতে তার শৈশব ভিজিয়ে নিচ্ছিল, এবং তার পরিণাম যেটা হওয়া সেটাই হচ্ছে মায়ের বকুনিও জুটেছে তাদের কপালে বলা চলে। তবে দেখা গেল যে আলিপুর আবহাওয়া দপ্তরের যে সতর্কতা ছিল, সেই সতর্কতা মতোই কিন্তু বৃষ্টিপাত তা কিন্তু শুরু হয়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনায়। এই মুহূর্তে বৃষ্টিরই ছবি ধরা পড়ছে রুমেলা। একেবারেই সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কচিকাচারা বৃষ্টিতে মেতে উঠেছে। অনেকেই আমরা ছোটবেলায় জানতাম এরকম বৃষ্টি হলে আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে, নানা ধরনের কবিতা আওড়াতে আওড়াতে আমরা প্রত্যেকে বৃষ্টি ভিজতে চাইতাম। কিন্তু ওই বাড়ি, বিশেষ করে মায়ের কড়া শাসন না, খুব বেশি কন্টিনিউড হতো না এই মজাটা। সেই ছবিটা আরও একবার দেখলাম রবিবার, এই ছুটির দিন, বৃষ্টিমুখর এই ছুটির দিনে এই ছবিটাই অনেক কথা বলে দেয়, যে প্রজন্মের পর প্রজন্ম পাল্টালেও কিছু ছবি না, তার বদলায় না। এনিওয়ে, আসুন আপনাদেরকে নিয়ে চলে যাই ইএম বাইপাসে। সহকর্মী অমিত রয়েছেন সঙ্গে। অমিত, এই বৃষ্টির দিন, যদিও আর ছুটির দিন, তবে এই বৃষ্টিতে আমরা দেখি ইএম বাইপাসে যানবাহনের যে গতি তা কিন্তু বেশ কিছুটা স্লো হয়ে যায়। আজকের কি ছবি ধরা পড়ছে এই ছুটির দিনে? দেখো, রবিবার ছুটির দিন। আমি আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে বলবো সরাসরি দেখানোর জন্য ইএম বাইপাসে কিছু সময় আগে যে মুষল বা ভারী যে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির পরিমাণ সামান্য হলেও কমেছে এই মুহূর্তে ইএম বাইপাসের ওপর। তবে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইএম বাইপাসে রবিবার ছুটির দিন হওয়ার কারণে গাড়ির সেইভাবে চাপ নেই, অর্থাৎ যান চলাচল স্বাভাবিক রয়েছে, কারণ অল্প সংখ্যায় গাড়ি। তবে গাড়ির গতিও কিন্তু স্লথ নয়, কারণ কিছু সময় আগে যে জোরে বা যে মুষলধারে যে বৃষ্টি যেটা হচ্ছিল, সেই পরিমাণটা কিন্তু সেই পরিমাণ সামান্য হলে এখন কমেছে। তবে এই মুহূর্তে একটা দমকা একটা হাওয়া রয়েছে ইএম বাইপাসের ওপরে, এবং একই সঙ্গে এই বৃষ্টি কিন্তু এই মুহূর্তে পড়ছে স্বাভাবিকভাবেই। তোমাকে যে বিষয়টি এর আগেও বলছিলাম, যে ইএম বাইপাসে আমরা দেখেছি যে বৃষ্টি যদি লাগাতার প্রায় 30 থেকে 40 মিনিট বা প্রায় 1 ঘন্টা যদি লাগাতার বৃষ্টি চলে, সেক্ষেত্রে ইএম বাইপাসের বেশ কিছু জায়গা রয়েছে, যেমন হচ্ছে মা ফ্লাইওভারের ঠিক নিচে একদম পরমা আইল্যান্ডের কাছে, সেখানে গোড়ালি সমান জল জমে। কিন্তু এই মুহূর্তে যেভাবে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখনো কোনো জল সেখানে সেভাবে জমেনি এই মুহূর্তে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে ইএম বাইপাসে। তবে বৃষ্টি রয়েছে, এবং হঠাৎ করে বৃষ্টি আসার কারণে আমি ক্যামেরা পার্সনকে একবার বলবো যে অনেকেই দেখো মেট্রো রেলের যে লাইন রয়েছে তার নিচে কিন্তু অনেকেই কিন্তু দাঁড়িয়ে পড়তেন, কারণ হঠাৎ করে বৃষ্টি এসেছে, এবং স্বাভাবিকভাবেই বেশ কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছেন। এবং গাড়ি কিন্তু নর্মাল রয়েছে, অর্থাৎ কোনো যানজট নেই এই মুহূর্তে, বা গাড়ির গতি কিন্তু স্লথ নয়। কারণ কিছু সময় আগে যে পরিমাণে যে বৃষ্টি হচ্ছিল বা যে ধারায় বৃষ্টি হচ্ছিল, তখন সামান্য হলেও গাড়ির গতি স্লো ছিল। তবে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রবিবার ছুটি হওয়ার কারণে গাড়িও খুব কম বেরিয়েছে। ওকে অমিত, আমরা ছবিতে নজর রাখি, বিভিন্ন জায়গার ছবি, শহর কলকাতার 4-4টে দিকের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার শহর পেরিয়ে জেলায় নজর রাখি, কারণ গোটা রাজ্য জুড়েই এরকম ঝেঁপে বৃষ্টি। রবিবার সকালেই যেন সন্ধে নেমেছে। উত্তরে আপনাদের জানিয়ে রাখি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের বিভিন্ন অংশ আমরা ছবি দেখাবো। জলপাইগুড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে ছবি আপনারা দেখছেন সেখানেও কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সরাসরি চলে যাই, প্রতিনিধি রকি রয়েছেন সঙ্গে। রকি, জলপাইগুড়ির কি অবস্থা এখন?
এবারে তোমাকে বলে রাখতে চাইবো, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু ধূপগুড়ি সহ গোটা জুয়ার জুড়ে গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। তার পাশাপাশি কিন্তু ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে কিন্তু ডুয়ার্সের বিভিন্ন নদী, জলঢাকা, কালীখোলা, ডায়না, বিভিন্ন নদী কিন্তু জলস্ফীতি দেখা দিয়েছে এবং যে সকল নিচু এলাকা রয়েছে সেই সকল এলাকায় কিন্তু গতকাল রাত থেকে জল ঢুকতে শুরু করেছিল। ইতিমধ্যেই তোমাকে বলে রাখতে চাইবো, গত বছর 5ই অক্টোবর যে ভয়াবহ বন্যা হয়েছিল, ভুটান পাহাড়ে জল নেমে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল নাগারহাটা ব্লকের বামনডাঙ্গা এলাকা, সেই সকল এলাকায় নদীতেও কিন্তু জল বাড়তে শুরু করেছে এবং নাগারহাটা ব্লকের যে কালীখোলা ব্রিজ, যে বিগত 5ই অক্টোবর বন্যায় ভেসে গিয়েছিল, সেই এখানে যে একটি বিকল্প ব্রিজের ব্যবস্থা করা হয়েছিল, অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয়েছিল। এলাকা বাসিন্দাদের অভিযোগ রয়েছে, কারণ উচ্চতা অনেকটাই কম থাকার ফলে কিন্তু জল সেখানে এসে বাড়ি খাচ্ছে। ভুটান পাহাড়ের জল সেখানে বাড়ি খাওয়ার ফলে কিন্তু সেই জল পার্শ্ববর্তী লোকসান এলাকায় ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করেছে। এর পাশাপাশি ধূপগুড়ি শহরের ফালাকাটা থেকে ধূপগুড়ির যে জাতীয় সড়ক রয়েছে সেখানে এক হাঁটু জল জমে যায় গতকাল রাতে বৃষ্টির ফলে এবং ধূপগুড়ি শহরে বেশ কয়েকটি ওয়ার্ডেও কিন্তু জল জমে যায়, যার ফলে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিগত সরকারের যে পৌরসভা ছিল, ধূপগুড়ি পৌরসভা, বেহাল নিকাশি ব্যবস্থার কারণে কিন্তু এই দুর্ভোগ তাদের সহ্য করতে হয় প্রত্যেকটা বছর। এখনো কালো মেঘ রয়েছে ডুয়ার্সের আকাশে। বৃষ্টি শুরু হলে গোটা ডুয়ার্স কিন্তু ভোগান্তির শিকার হবে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে নিচু এলাকা এবং নদীর পার্শ্ববর্তী এলাকায় কিন্তু মাইকিং শুরু করেছে এবং সতর্ক বার্তা দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। রুমেলা। ওকে, এবার আমরা জলপাইগুড়ি থেকে কোচবিহারের দিকে নজর রাখি। কোচবিহারে তোরসা নদীর যে অস্থায়ী সেতু, যে অস্থায়ী সাঁকো, তা ভেঙে গেল। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ জুড়ে বিপর্যয় তৈরি হতে পারে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কোচবিহারে তোরসা নদীর ওপর যে অস্থায়ী সাঁকো, তা ভেঙে গেল। এই সাঁকো ভেঙে যাওয়ার ফলে সাধারণ মানুষকে কতটা দুর্ভোগে পড়তে হবে, কি সিচুয়েশন জানবো। প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর। এলোমেলো দেখো, তোমাকে জানিয়ে রাখি যে পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে কিন্তু কোচবিহার সহ কোচবিহারের যে বিভিন্ন নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে জলস্তর অনেকটাই বেড়েছে। ফলে কোচবিহার শহরে থেকে কোচবিহার 1 ব্লকের মধ্যে যাতায়াতকারী, সুৎকাবাড়িতে যাতায়াতকারী যে অস্থায়ী সাঁকো ছিল তোরসা নদীর ওপর, সেই সাঁকো আজ সকালে ভেঙে গিয়েছে। বাসিন্দাদের নৌকায় এখন যাতায়াত করতে হচ্ছে, নতুবা ঘুঘুমারি হয়ে অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে। শুধু তোরসা নদীতে নয়, রায়ডাক নদীর ওপরেও যে অস্থায়ী সাঁকো ছিল সেই সাঁকোও কিন্তু ভেঙে গিয়েছে। এছাড়া রাতভর ভারী বৃষ্টিতে কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে জাল চলাচল ব্যাহত হয়েছে এবং জনজীবনও অনেকটা বিপর্যস্ত বলা যায়। রুমেলা। ওকে, যে ছবি আপনারা দেখছেন, যে সাঁকো, অস্থায়ী সাঁকো, তা ভেঙে এই মুহূর্তে যাতায়াতের সমস্যা। এই নদী পেরোতে হচ্ছে, তোরসা পেরোতে হচ্ছে সাধারণ মানুষকে নৌকা করে। জল তোলা তো অনেক দূর উঠে, আমাদের বাড়িতে উঠে, ঘরে জল উঠে, বান্ধব অসুবিধা হয়, তো পুরো অসুবিধা হয়। দেখো, এই তো পুল তো এখানে অনেকদিন হওয়ার আগের কথা, বহুদিন আগে বলছিল এখানে পুল হবে, এখন কোনো কাজই হচ্ছে না। বিপর্যস্ত দুধিয়ার ছবি আপনাদের দেখিয়েছিলাম। গত শুক্রবারের ভারী বৃষ্টিতে যে অস্থায়ী হিউম পাইপের সেতু ছিল তা ভেঙে যায়, আর তারপরই সাধারণ মানুষ, নদীপাড়ের বাসিন্দারা, তারা আতঙ্কিত। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আশ্বাস দিয়েছেন অতি দ্রুত স্থায়ী সেতু তৈরি হয়ে যাবে দুধিয়ায়। 4-5 দিন মধ্যেই কাজটা শেষ করা যাবে, আশা করা যায়। পাহাড়ে এক রাতের বৃষ্টি, আর তাতেই কার্যত ভয়াল রূপ ধারণ করেছে বালাসন নদী। বালাসন নদীর ওপর অস্থায়ী হিউম পাইপের সেতু, যা তলিয়ে গিয়ে ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শিলিগুড়ি এবং মিরিকের, যা মনে করে দিয়েছে 4 অক্টোবরের সেই ভয়াল এবং বিধ্বংসী ঘটনা। গত বছর অক্টোবরেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয় উত্তরবঙ্গ। 9 মাসের মাথায় ফের একই পরিস্থিতি।
গত কয়েকদিন ধরেই মুষলধারে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে পুষছে বালাসন নদী। আশঙ্কা সত্যি করে ফের বালাসনের তোড়ে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু। শিলিগুড়ি থেকে মিরিক সরাসরি যোগাযোগ বন্ধ। 40 মিটারের বেশি নদীগর্ভে বিলীন হয়েছে এই হিউম পাইপের অস্থায়ী সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় 50 মিটার এলাকা। যদি আমরা ছবিটা দেখাই, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অস্থায়ী হিউম পাইপের সেতু, যা কার্যত ভয় ধরাচ্ছে এখানকার বাসিন্দাদের। सेवरल टाइम से ममता सरकार को, अनित सरकार को काफ़ी बार एप्लीकेशन किया, रिक्वेस्ट किया। 4 अक्टूबर 2025 में तो पूरा लगभग देखेंगे तो इंडिया में ही दुधिया को पहचाना गया, लेकिन उस टाइम भी दुधिया को बात नहीं प्रोटेक्शन किया। तो उसके नतीजे में आज क्या हुआ कि इतना बड़ा डैमेज हुआ, ये ब्रिज डैमेज हुआ, अभी ये डैमेज हो रहा है और कनेक्टिविटी आज बंद हो रहा है बिकॉज ऑफ नेग्लेक्ट ऑफ अनित थापा एंड ममता बनर्जी। এক বছরের মধ্যে, এক বছরেরও কম সময়ে 7-8 মাসের মধ্যে তৈরি হওয়া একটা ব্রিজ পুরো টেনে নিয়ে চলে গেল। সেখানে কাটমানি ছিল কিনা, গুণগত মান ছিল কিনা, সেগুলো আমাদের বিচার্য বিষয়ের মধ্যে পরে থাকবে। শিলিগুড়ি থেকে মিরিক যাতায়াতের অন্যতম প্রধান লাইফলাইন এই দুধিয়া সেতু। শুধুমাত্র যোগাযোগ নয়, পাহাড়ের অর্থনীতিও অনেকটাই নির্ভর করে এই সেতুর উপর। শিলিগুড়ি মিরিক যোগাযোগের মূল রাস্তা সেতু হয়ে যায়। সেতু না থাকলে ঘুর পথে মিরিক পৌঁছতে অতিরিক্ত 3 ঘন্টা। পাহাড়ে পণ্য পরিবহনের অন্যতম প্রধান লাইফলাইন দুধিয়া সেতু। স্থানীয় ব্যবসায়ীদের রোজগার দুধিয়া সেতুর উপর নির্ভরশীল। বর্ষার শুরুতেই এই গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে পড়ায় কার্যত স্তব্ধ পাহাড়ি জনজীবন। অনেকে আতঙ্কে ঘরছাড়া। থমকে গিয়েছে উত্তরবঙ্গের পর্যটন। শুক্রবার ঘটনাস্থলে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ও সরকারি আধিকারিকরা। एक नदी का ब्रिज कोई अगर सरकार नहीं बन सकती, उसका तो टूटना तय था। 2026 में टूटा ही है। ममता दीदी को, टीएमसी को आज तक कुछ फर्क ही नहीं पड़ा। फर्क किसको पड़ता है? यहाँ की पब्लिक को पड़ता है। उनके घरों में पानी घुस जाता है। और ये जो टेम्पररी जुगाड़ किया है, ये तो 5वीं क्लास का बच्चा भी कर सकता है, वैसा काम करके गए हैं। গত অক্টোবরেই বালাসনের ভয়াল রূপ দেখেছিল দুধিয়া। দুর্যোগে ভেঙে পড়েছিল লোহার ব্রিজ। ধস নামে গভীর রাতে। ক্ষতিগ্রস্ত হয় 100-র বেশি বাড়ি। প্রাণও যায় বেশ কয়েকজনের। जो बारिश आया था ना, इसलिए बारिश की वजह से ये सब हो रहा है। यहाँ पर वो 3 आदमी था, वो 3 आदमी सब गुजर गया। अचानक आया है। बारिश बहुत था, रुकने का नाम ही नहीं लिया था। सब खराब हो गया, घर में पूरा डैमेज हो गया। সেদিন মাটিতে মিশে গিয়েছিল বাড়ি। বালাসন ভাসিয়ে নিয়ে গিয়েছিল মাথা গোঁজার ঠাঁই। ত্রাণ শিবিরে বসে ভয়ঙ্কর সেই রাতের কথা বলেছিলেন এক মহিলা। मेरा घर सब पूर गया। इसका घर ऊपर है, मेरा घर पनि कुछ नहीं है। डुबाऊ है, डुबाऊ। किचन सब लग गया। मेरो इसका घर है, इसका किचन, इसका कुछ नहीं है। हम 4 लोग है। तल्लो घर मेरा भाई का है। सब गाँव ही खत्म। বছর ঘুরতেই ফের একই দুর্যোগ, একই ছবি বালাসনের তীরে। বাঁধের দাবিতে সরব এলাকাবাসী। जीटीए चेयरमैन से हम लोग कितना बार रिक्वेस्ट किया, वो ये बांध का टेंडर करके भी फिर कैंसिल कर दिया। इसीलिए अभी जो इतना दुधिया का आदमी लोग को प्रॉब्लम हो रहा है, ये तो एकदम पक्का नहीं है ना, ये तो एक टेम्परेरी है। लेकिन हम लोग को तो टेम्परेरी का जरूरत नहीं है। अभी दुधिया का पूरा बासिंदा चाहते हैं ये एक परमानेंट ब्रिज होना चाहिए, और ब्रिज से पहले हम लोग के लिए पूरा पक्की, एकदम पक्की बांध होना चाहिए। सवेरे मैं उठा ही नहीं था कि 6 बजे मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी का फोन आया, और उनके निर्देश में यहाँ पे मैं उपस्थित हूँ और पूरी रिपोर्ट मैं उनको दूंगा। बांध के लिए ऑलरेडी जो है DPR बन गया है, वेटिंग होने के लिए, क्योंकि बहुत सारी टेक्निकल चीजें देखनी पड़ती है। वो जादवपुर यूनिवर्सिटी गया है, तुरंत ही जो है उसका टेंडर हो करके जैसे बारिश खत्म, बांध का काम शुरू हो जाएगा। और इमीडिएटली जो है जितना जल्दी अभी पब्लिक को रिलीफ हो सकता है सरकार करेगी। যুদ্ধকালীন তৎপরতায় অস্থায়ী সেতু মেরামতের কাজ শুরু হয়েছে। এখন 4-5 দিন মধ্যেই কাজটা শেষ করা যাবে আশা করা যায়, যদিও ওয়েদার ফোরকাস্টে আগামী 2 দিন আপনার রেড সিগন্যাল রয়েছে।
ইতিমধ্যে নদীতে যেমন একদিকে একটি জেসিবি লাগানো হয়েছে, তেমনি নদী থেকে বালি তুলে অন্য জেসিবি দিয়ে মাটি ভরাট করে এই পুনরায় হিউম পাইপের সেতু তা চালু করার পক্ষপাতী রয়েছে পূর্ত দপ্তর। তবে বৃষ্টি যদি না হয় তাহলে আগামী 3 দিনের মধ্যে ফের স্বাভাবিক হবে এই অস্থায়ী হিউম পাইপ সেতু। সেক্ষেত্রে শিলিগুড়ি মিরিকে যোগাযোগ ফের স্বাভাবিক হবে বলে পূর্ত দপ্তর সূত্রে খবর। দুদিয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। দুর্যোগের বৃষ্টি থেকে পর্যটকদের সুরক্ষায় ব্যস্ত পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। উত্তরবঙ্গে যে ভারী বর্ষণ এবং তার ফলে বিশেষত পার্বত্য অঞ্চলে যে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এবং এই সময়কালে অনেক মানুষ তারা পাহাড়ে গিয়েছিলেন পর্যটক হিসাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য, কিন্তু এই দুর্যোগ তাদের সামনে একটা বিড়ম্বনা তৈরি করেছে। পর্যটন দপ্তর, জেলা শাসক, দার্জিলিংয়ের জেলা শাসক, কালিম্পংয়ের জেলা শাসক এবং আমাদের পর্যটন দপ্তরে যিনি সচিব আছেন, আমরা প্রত্যেকেই যোগাযোগ রাখবার চেষ্টা করছি। পর্যটকদের নিরাপদে তাদের রাখবার জন্য এবং পর্যটকরা যাতে কোনো অবস্থাতে আতঙ্কিত না হন, কোনো সমস্যার সম্মুখীন যদি তারা হন, তাদেরকে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর দুটো নাম্বার আমরা এই মুহূর্তে ডেডিকেটেড হেল্পলাইন নাম্বার ফর টুরিস্ট 1800-2121-655 এবং আরেকটি নাম্বার 353-251-3986। এই দুটো ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার যেটা পর্যটকদের জন্য দেওয়া হয়েছে। কোনো পর্যটকদের কোনো ধরনের সমস্যা হলে তারা এই হেল্পলাইনে যোগাযোগ করলে সরকারিভাবে তাদের যে সহযোগিতা করা দরকার আমাদের দপ্তর এবং সরকার সেই সহযোগিতা নিশ্চিত করবে।